তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা শেষ ক্লাসে আমরা সুযোগ ব্যয় ব্যাখ্যা করেছিলাম। কয়েকটা ঘটনা নিয়ে আমরা বলেছিলাম যে কয়েকটা পছন্দ থেকে আমরা সর্বোত্তম বিকল্প পছন্দ ত্যাগ করাকে আমরা বলেছিলাম সুযোগ ব্যয়। একটা পছন্দ নির্বাচন করতে যেয়ে আমরা যে সর্বোত্তম বিকল্প পছন্দ ত্যাগ করেছিলাম সেটাকে আমরা বলেছিলাম সুযোগ ব্যয়। তো এই সুযোগ ব্যয়কে আমরা একটু আ উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখে আসি। তো কেউ দুবার তোমাদের রোল নাম্বার লিখবা না, তাতে আমার পরিশ্রমও বেড়ে যায়। আ আমার একবার রোল নাম্বার লিখলে আমি বুঝতে পারি যে তোমরা কে আছো, সেটা সেভ হয়ে থাকে অটোমেটিক। পরের বার আবার সেভ করলে ডাবল সেভ হয়। সেহেতু তোমরা একবারই লিখবা। ডাবল তোমাদের রোল নাম্বার লেখার দরকার নেই। তো এখন আমরা আসি, আমরা এটাকে একটু ফরমাল ওয়েতে আমরা একটু চিত্রের সাহায্যে দেখে আসি, যেটাকে আমরা বলছি উৎপাদন সম্ভাবনা রেখা। তো যখন আমরা বলছি যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা সুযোগ ব্যয় ব্যাখ্যা করতে চাই, তো আমাদের কি এরকম কোনো ধারণা আছে যে উৎপাদন সম্ভাবনা রেখায় আমরা যদি একটা পছন্দ বেশি নির্বাচন করতে চাই, অর্থাৎ একটা পছন্দকে যদি আমরা বেশি গুরুত্ব দেই, তাহলে অন্য একটা পছন্দকে আমাদের ছেড়ে দিতে হয়? আ তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের আসলে কি দেখায় সেটা আমরা জানি। উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের দেখায় ২ টো দ্রব্যের মধ্যে বিভিন্ন সম্ভাবনাময় উৎপাদন। যেখানে আমাদের প্রযুক্তি আর উম আ যে আমাদের সম্পদ সেটা আমাদের স্থির থাকে। তো এখন আমরা বলছি যে এটা দেখাতে যেয়ে আমরা বললাম যে এখানে তাহলে আমাদের একটা যদি আমরা বেশি পছন্দ করতে চাই, অর্থাৎ একটার উৎপাদন যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমাদের দেখা যাচ্ছিল কি যে আমরা আরেকটার উৎপাদন আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছিল। তাহলে আমরা বলছি কি একটা যদি আমরা বেশি পছন্দ করতে যাই, তাহলে আরেকটা যদি ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সুযোগ ব্যয়ের ধারণা আসে। তাহলে এখানে সুযোগ কোনটা? যেটাকে আমরা গ্রহণ করতে চাই, অর্থাৎ যেটার উৎপাদন বাড়াতে চাই, যতটুকু বাড়াতে চাই সেটা হলো আমাদের সুযোগ, এবং অন্যটার উৎপাদন আমরা যতটুকু ছেড়ে দিতে চাই সেটাকে আমরা বলছি ব্যয়। তো এখন এই উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করতে যেয়ে আমরা ২ টো দ্রব্য নিয়েছি। আগে যেমন আমরা ধান আর গম নিয়েছিলাম। তো এক্ষেত্রে আমরা X আর Y নিয়েছি। এখানে আমরা দেখছি যে এখানে আমাদের ভূমি অক্ষ, যেটাকে আমরা বলছি হরাইজন্টাল অ্যাক্সিস। সেই হরাইজন্টাল অ্যাক্সিস এ আমরা নিয়েছি X, এবং এটাকে আমরা বলি ভার্টিক্যাল অ্যাক্সিস, যেটাকে আমরা বলি লম্ব অক্ষ। তো সেই লম্ব অক্ষে আমরা নিয়েছি Y। তো এখন আমরা দেখলাম কি এখানে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা দেয়া আছে AB। তো AB এর মাঝে আমরা ২ টো পয়েন্ট নিয়ে চিন্তা করেছি, একটা E আর একটা F। আমাদের মনে হয় এটা বড় হাতের লিখলে আরো আমাদের জন্য একটু সুবিধা হতো। তাতেও আমাদের অসুবিধা নেই। কারণ আমরা E থেকে F পর্যন্ত সুযোগ ব্যয় বের করব। তো এখন আমরা জানি যে সুযোগ ব্যয় বের করতে গেলে আমাদের তাহলে চলকের ধারণা আসছে। চলকের ধারণা কেন আসছে? কারণ আমরা বলছি যে একটা পরিবর্তন হলে আমাদের আরেকটা পরিবর্তন হয়। অর্থাৎ একটা যদি আমরা বাড়াতে চাই তাহলে আরেকটা আমাদের কমে যায়। কমে যায় কেন? কারণ আমরা বলেছিলাম সম্পদ আমাদের সীমিত। তো সম্পদ সীমিত বলে আমি যত বেশি চুজ করতে চাইবো, তত আমার অন্য পসিবিলিটি কমে যাবে, অন্য সম্ভাবনা কমে যাবে। তাহলে আমরা যদি X বেশি পেতে চাই বা Y বেশি পেতে চাই, তাহলে কি হবে? X বেশি পেতে চাইলে আমাদের Y এর উৎপাদন কমিয়ে দিতে হবে। কারণ আমাদের সম্পদ সীমিত। আবার যদি আমরা বলি আমরা Y বেশি পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের X কমিয়ে দিতে হবে। অর্থাৎ একটা যদি আমরা উৎপাদন বাড়াতে চাই, তাহলে আরেকটার উৎপাদন আমাদের এখান থেকে কমে যাচ্ছে। তো আমাদের ডেইলি লাইফে আমাদের সমস্ত এক্টিভিটিস এর মধ্যে আমরা একটা সুযোগ ব্যয় পাই। তো এই সুযোগ ব্যয়টা আমরা ব্যাখ্যা করছি উৎপাদন সম্ভাবনার ক্ষেত্রে। তো উৎপাদন সম্ভাবনার ক্ষেত্রে আমরা এখানে ২ টো চলক পেলাম। একটাকে আমরা বলছি X, আরেকটাকে আমরা বলছি Y। আগের বেলা আমরা দেখেছিলাম X টাকে আমরা বলেছিলাম ধান আর Y টাকে আমরা বলেছিলাম গম। তো সেক্ষেত্রে আমরা বলছি যে X এর পরিবর্তন হলে Y এর পরিবর্তন হয়। অর্থাৎ X বাড়লে Y কমে যায়। তাই একটাকে যখন বাড়াচ্ছি সেটাকে আমরা বলছি এটা আমাদের সুযোগ। সুযোগের জন্য আমি Y টা যতটুকু স্যাক্রিফাইস করছি, এই খারাপ লাগাটাকে আমরা বলছি এটা হলো আমাদের ব্যয়। তো এখন আমরা যদি বলি যে একটা বাড়লে আরেকটা কমছে, তাহলে এখানে একটা পরিবর্তন আছে। তো সেখানে আমরা দেখি যে এখানে আমরা বলছি যে X পরিবর্তন হলে Y পরিবর্তন হয়। তো যেহেতু আমরা ম্যাথমেটিক্যালি দেখতে চাই, তো সেহেতু আমাদের ম্যাথমেটিক্যাল একটা সাইন আমরা এখানে নিয়েছি। সেই সাইনটাকে আমরা বলি ডেল। এই হলো আমাদের সেই ডেল। তো আমরা যদি বলি যে x পরিবর্তন হলে y পরিবর্তন হয়, তাহলে ডেল x আর ডেল y আমাদের আসবে। তাহলে x পরিবর্তন হলে y পরিবর্তন হলে আমরা কি পেলাম? একটা পেলাম ডেল x, আরেকটা পেলাম ডেল y। এখন এই যে সুযোগ ব্যয়, এই সুযোগ ব্যয়টাকে কিভাবে আমাদের সূত্রের সাহায্যে দেখানো যায়? যেটাকে আমরা বলেছি অপরচুনিটি কস্ট। এটাকে আমরা বলছি অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয়টাকে আমরা যখন সূত্রের সাহায্যে দেখাতে চাই, তখন আমরা জানি যে x পরিবর্তন হলে y পরিবর্তন হয়। তো যখন আমাদের এরকম অনুপাত আসে বা ভাগ আসে, একটাকে আরেকটা দিয়ে আমরা ভাগ করি, এটা কিন্তু একটা অনুপাত। যেমন আমি যদি বলি উপরে 2 আছে, নিচে 1 আছে, তার অর্থ কি? 2:1। এটাকে অনুপাতও বলা হয়। ভাগকে আমরা অনুপাতও বলি। এটা রেশিও। তো এখন আমরা বলছি এই যে আমাদের x পরিবর্তন হলে y পরিবর্তন হয়, তাহলে x কতটুকু পরিবর্তন হলে y কতটুকু পরিবর্তন হয়? বি ভেরি কেয়ারফুল। আমরা বলছি x কতটুকু পরিবর্তন হলে y কতটুকু পরিবর্তন হয়।
সেটা আমরা যার সাহায্যে দেখাই, যে সূত্রের সাহায্যে, তাকে আমরা বলি সুযোগ ব্যয়ের সূত্র। তো সেই সুযোগ ব্যয়ের সূত্র আমরা যখন লিখি, তখন যেহেতু একটা অনুপাত আসছে এখানে, আমরা জানি যে আমাদের যখন অনুপাত আসে, তখন এই অনুপাতের মধ্যে আমাদের স্বাধীন চলকটা সবসময় নিচে আসে। আর অধীন চলকটা সবসময় উপরে যায়। আমরা যে গ্রাফের ক্ষেত্রে যখন চাহিদা যোগান দিয়ে ব্যাখ্যা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে গ্রাফে আমাদের স্বাধীন চলকটা চাহিদার ক্ষেত্রে উপরে যায় আর অন্যান্য সব ক্ষেত্রে নিচে আসে। যোগানের ক্ষেত্রেও তাই। তো অন্যান্য সব ক্ষেত্রে আমাদের বিপরীত। কিন্তু যখন আমরা অনুপাত লিখবো, সবসময় মাথায় রাখতে হবে, যেকোনো অনুপাত যেভাবেই আসুক না কেন, অর্থাৎ ভাগ, সবসময় স্বাধীন চলকটা আমাদের নিচে বসবে আর অধীনটা আমাদের উপরে বসবে। তো এখানে যদি আমরা y কে স্বাধীন ধরে নিতাম, তাহলে y টা আমাদের আসতো ডেল y, আর x টা তখন উপরে চলে যেত, তখন এটা হতো ডেল x। তো আমরা এখানে কোনটাকে আগে পরিবর্তন করছি? আমরা x কে পরিবর্তন করছি। তাহলে x কে পরিবর্তন করলে এখন আমাদের যদি বলা হয়, যেখানে আমাদের তাহলে আমরা দেখলাম যে আমরা E পয়েন্ট থেকে F পয়েন্টে যেতে চাই। তাহলে E পয়েন্টে আমাদের y এর উৎপাদন কত আছে? OY1। আ আর এখানে আমরা দেখছি যে আমাদের x এর উৎপাদন আছে OX1। এখন আমরা যদি E পয়েন্ট থেকে F পয়েন্টে আসি, তাহলে আমরা দেখছি কি যে y এর উৎপাদন কমে গেছে। OY1 থেকে হয়ে গেছে OY2, কারণ F বিন্দু বরাবর আমরা y অ্যাক্সিস এ পেলাম OY2। আর এখান থেকে আমাদের x এর উৎপাদন বেড়ে হয়েছে F বিন্দু বরাবর OX2। তাহলে আমরা বলছি কি যে আমরা যদি E থেকে F বিন্দুতে আসি, তাহলে আমাদের উৎপাদনের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যখন x বাড়াতে চেয়েছি, তখন আমাদের অবশ্যই y কে স্যাক্রিফাইস করতে হয়েছে। এটা আমাদের মাইনাস হয়ে গেছে আর এটা আমাদের প্লাস হয়েছে। আমরা জানি প্লাসটা হলো আমাদের সুযোগ আর মাইনাসটা হলো আমাদের ব্যয়। তো এখন আমরা বলছি যে এখানে তাহলে আমরা যদি সূত্র লিখি, তাহলে সেই সূত্রে আমাদের অপরচুনিটি কস্ট কত আসে? এখানে আমি যদি বলি যে আমি এখন মুখ খুলে দিতে চাই, তাহলে এই সূত্রে যদি আমরা বসাই, তাহলে E থেকে F বিন্দুর অপরচুনিটি কস্ট কত? তোমরা এখান থেকে একজন মুখ খুলবা, যে শুধু আনসার দিবা। হ্যাঁ, সাকিব আছো? সাকিব? স্যার কোর্সটা আবার করেন। আমরা বলছি যে E থেকে F বিন্দুতে আসলাম আমরা, E থেকে F বিন্দুতে। তো E থেকে যখন F বিন্দুতে আসলাম, তাহলে আমাদের অপরচুনিটি কস্টের সূত্র আমরা দেখলাম ডেল y বাই ডেল x। তাহলে ডেল x কতটুকু এখানে আমরা পেলাম যে আমাদের আগে ছিল OX1, এখন হচ্ছে OX2। আর আগে পেয়েছিলাম আমাদের y হলো OY1, আর এখন আমাদের হয়েছে OY2। তাহলে এখানে অপরচুনিটি কস্টে যদি সূত্র বসাই, তাহলে সেই সূত্রে কোনটা বসবে আরকি, যে আমাদের অপরচুনিটি কস্ট আমরা কত পেলাম? এখানে তো সংখ্যা দেয়া নেই। x1 x2 আছে, y1 y2 আছে। তো এই ভিত্তিতে এখানে অপরচুনিটি কস্টের সূত্রে কি বসবে? ডেল y কি বসবে আর ডেল x কি বসবে? ডেল y সমান সমান কি হবে? ফাহিম হোসেন, আমরা তোমাকে শুনতে পাচ্ছি না। তোমার স্পিকারে হয়তো সমস্যা হয়েছে। আহ তুমি আরেকজন আসো এখানে। মিনহাজুর রহমান সেদিন আমাদেরকে আনসার দিয়েছিল। মিজানুর রহমান বোধহয়। আজকের আমি ওকে দেখছি না। হ্যাঁ, শুভ, তুমি আনসার দাও। সেনিন আহমেদ ৩৬০, ৬৩৬০। তোমরা কি কেউ আনসার দিতে পারবা স্যার এখান? এটা আমি না স্যার, এটা আমি পারবো না। আচ্ছা, তাহলে এখন আমরা যদি বলি এক্স এর চেঞ্জ কতটুকু, তুমি কিভাবে বের করবা? তাহলে এক্স এখন কত হচ্ছে? x2 x2 না, শুধু এইখান থেকে টোটালটা OX2, OX2। ও x2 আর আগে কত ছিল? ও x1। OX1। তাহলে আমি যদি বলি জি OX2 স্যার। মাইনাস OX1, তাহলে x এর চেঞ্জ কতটুকু? OX2 মাইনাস OX1 করলে কতটুকু থাকে? x1 জি স্যার। x1 x1 x2। তাহলে নিচে আমাদের ডেল x কত? x1 x2। ঠিক আছে? আর জি y এর স্যার, চেঞ্জ জি। কত? জি স্যার। আগে কত ছিল? OY1 মাইনাস কত? OY2। Y2। তাহলে y এর চেঞ্জ কত? Y1 Y2। তাহলে ডেল y হবে আমাদের Y1, কমা টমা না, কিন্তু কোনো গ্যাপও না, Y1 Y2 ডিভাইডেড বাই হলো কত? x1 x2। তাহলে এটা পেলাম আমাদের E থেকে F বিন্দুতে সুযোগ ব্যয়। তাহলে আমরা এখান থেকে আমাদের সুযোগ ব্যয় বের করে ফেললাম। তো সুযোগ ব্যয় বের করতে গেলে মোটামুটি দেখা যায় যে সবসময় আমাদের একটা সংখ্যার সাহায্যে সুযোগ ব্যয় আসে। সংখ্যার সাহায্যে আরকি, যে আমাদের একের ভিত্তিতে তুলনা আসে। যেমন আমি যদি কোনো কিছুকে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেই, আসলে নিচে কিন্তু পড়ে থাকে 1। এটা কি তুমি জানো? যেমন আমি যদি বলি উপরে আছে আমাদের 10, নিচে আছে আমাদের 5। তো তুমি যদি ভাগ করো, তাহলে অবশেষে কত থাকে? 10 ডিভাইডেড বাই 5 করলে পেলাম কত আমি? 2। 10 ডিভাইডেড বাই 5 করলে 2 পেলাম না? তাহলে আমরা একটু এখানে আসি। আমি দেখাচ্ছি যে আমরা হোয়াইট বোর্ডে একটু দেখাই। যেমন আমি যদি বলি যে তুমি একটা পেয়েছো, ধরো ডেল y এর একটা মান পেয়েছো। সাপোজ ধরলাম ডেল y তুমি পেয়েছো 10, অর্থাৎ y এর চেঞ্জ তুমি পেয়েছো 10। ওকে? আর তুমি দেখছো যে x এর চেঞ্জ যেটা পেয়েছো, সেটা তুমি পেয়েছো 5।
অর্থাৎ y10 চেঞ্জ হলে x5 চেঞ্জ হয়। ওকে? অথবা এমন হতে পারে যে x5 চেঞ্জ হলে y5 চেঞ্জ হয়। যেহেতু আমরা এখানে পজিটিভ মান x এর বেলায় নিয়েছি, x টা হলো পজিটিভ। তাহলে ডেল x এটা আমরা পরের সংখ্যা ভিত্তিকে আসবো। তাহলে ডেল y বাই ডেল x করলে কত আসে? 10 ডিভাইডেড বাই কত? 5। তাহলে 10 ডিভাইডেড বাই যদি 5 আসে, আমরা বলছি কি যে সবসময় আমরা একের ভিত্তিতে চিন্তা করি। যেকোনো আমাদের রেশিও করলে সেটা একের ভিত্তিতে আসে। তাহলে দেখো তো এটা তুমি কত পেয়েছো? 2, তাই না? তাহলে 2 পাওয়ার জি অর্থ স্যার। কি? 2 এর সঙ্গে একটা কি হিসাবে আছে? 1 নিচে একটা 1 আছে। অনুপাত হিসাবে আছে। অনুপাত হিসাবে তার আমরা জানি যে 1 এরকম 1 দুটো হলে 2 হয়। যদি এখানে 5 হতো, 5 টা 1 হলে এখানে 5 হয়। তাহলে এখানে 2:1 এর অর্থ কি? x যদি তুমি 1 বাড়াতে চাও, y কটা ছেড়ে দিতে হয়েছে? y কটা ছেড়ে দিতে 2 হয়েছে? 2 টা। কেন ছেড়ে দিতে হয়েছে? কারণ x তুমি 5 টা পেতে চেয়েছো, তার জন্য 10 টা ছাড়তে হয়েছে। তাহলে একটার জন্য কত ছাড়তে হয়েছে? 2 টা ছাড়তে 2 হয়েছে। তাহলে আমরা যে সময় রেশিও করি, আমরা বলি যে এটা সবসময় কিসের ভিত্তিতে কম্পারিজন আসে? একের ভিত্তিতে আসে আরকি। তো এই একটার ভিত্তিতে আমরা মূলত সুযোগ ব্যয় দেখাতে চাই। তাহলে সুযোগ ব্যয়ের ক্ষেত্রে আমরা মূলত একটা যদি বাড়াতে চাই, তাহলে তার জন্য অন্যগুলোর কতটা বাড়ে সেটা আমরা মূলত এখানে চিন্তা করতে চাই। তো এখন আমরা যদি আসি, তাহলে এখান থেকে আমরা দেখি যে আমাদের আ এই আমরা আসলাম। তো আমাদের দেখি এখন একটা সুযোগ ব্যয় আমরা এখান থেকে বের করি। তাহলে এখন আমি একটা কোয়েশ্চেন করি যে আ এখানে যদি আমরা B থেকে C বিন্দুতে আসি, আচ্ছা B থেকে C বিন্দুতে আসলে সুযোগ ব্যয় কত? এক। স্যার আরেকটু 2:1 কত 1 বলার দরকার নেই। সুযোগ ব্যয় হলো -2। কেন মাইনাস? কারণ তোমার B থেকে C তে আসলে x 1 বেড়েছে। তাহলে নিচে হলো +1, তাই তো? আর জি y স্যার জি কত স্যার। থেকে কত কমে গেছে? 15 থেকে 13, এটা মাইনাস হয়ে গেছে না? কত মাইনাস হয়েছে? 2 মাইনাস হয়েছে। জি স্যার। তাহলে উপরে হলো -2 আর নিচে হলো 1। তাহলে তুমি পেয়েছো কত? -2 অর্থাৎ সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়ের ক্ষেত্রে আমরা সচরাচর মাইনাস লিখি না। কারণ এটা অটোমেটিক মাইনাস মানে ইন্ডিকেট করে। কারণ একটা যখন বাড়াবা, তোমাকে অবশ্যই আরেকটা কমাতে হবে। এজন্য আমরা 2/1 লিখলাম যে এখানে 2:1। এখন আরেকটা কোয়েশ্চেন আমি একজনকে মুখ খুলে দিচ্ছি। আম মুস্তাফিজুর রহমান মুখ খোলো। সবাই তোমার মুখ বন্ধ করো। 6 তোমার এই সাউন্ড আসছে। কি সে গেল কোথায়? আচ্ছা এবার আসো রিয়াজুল ইসলাম বলো। রিয়াজুল ইসলাম স্যার কোনটা বলবো? তুমি বলবা যে যদি আমরা A থেকে B তে যাই অপরচুনিটি কস্ট কত? স্যার এটা -1। ভেরি গুড। আর যদি D তে আসি, A থেকে D তে আসি? এ থেকে ডি তে হ্যাঁ, স্যার এটা হবে -16। তাই হয় নাকি? কেন এখানে তো 16 আছে, তাই এখানে 3 -2 এখানে 3 আছে না? আমি যদি ও, বলি জি দেখো তো স্যার। A এর ডিসটেন্স কত? ডিসটেন্স মাপতে হয়। তাই আমি যদি বলি A থেকে D তে আসতে চাই, তা দেখো তো A বিন্দুতে তোমার চেঞ্জ কত x এর ওই y গমের? স্যার এটা বুঝে নাই, গমের আর 16। একটু বুঝাই দিতে। A বিন্দুতে তুমি দেখো যে A বিন্দুতে তোমার আমি যদি বলি যে তুমি শুরুতে D বিন্দুতে আছো, তাই তো? জি স্যার। তুমি কত থেকে কত যাচ্ছ? A থেকে D তে। তাহলে এবার দেখো তো যে তোমার A তে সর্বোচ্চ গম কত আছে? 16। আর 16। D তে সর্বোচ্চ ধান কত আছে? 3। তাহলে এখন আমরা যদি বলি 3। যে আমাদের সূত্র কি? আমি যদি বলি যে আমাদের সূত্র হলো OY2 মাইনাস OY1, তাই তো? ডিভাইডেড বাই জি স্যার। OX2 মাইনাস কি? OX1। অন। তাহলে তুমি যদি দেখো এবার এখান থেকে যে আমরা যদি A বিন্দুতে থাকি, তাহলে A বিন্দুতে থাকলে OY2 কত? 16/3 হবে নাকি স্যার? 16/3 হবে। হ্যাঁ। আচ্ছা এটা হলো, আমরা আরেকটু এখানে আসি। আহ, এটা হলো তোমার আমরা একটু অন্যভাবে দেখি যাতে আমাদের সহজ হয়। এখানে হবে হলো তোমার ও
y2 যদি তুমি ধরো যে a বিন্দুতে, তাহলে এর থেকে তুমি সরাসরি ডাইরেক্ট d তে আসো, তাহলে তুমি y2 বা y1 পেয়ে যাবে, কারণ তোমার চেঞ্জ দেখাতে হবে, তাই না? বুঝতে পেরেছো? যেমন আমরা যদি বলি যে দেখো এখান থেকে আমরা যদি e থেকে f এ আসলেই না আমরা পেতাম যে y1 কত বা y2 কত, নাকি? কথা বলো, নাইলে আমি স্যার বুঝতে একটা পারবো না। কোশ্চেন ছিল। আমি কোশ্চেন নিচ্ছি আর কি, তুমি তার আগে বুঝে নাও যে আমি যদি বলি e থেকে f, তো e থেকে f এ আসলেই তো তুমি o y1 মাইনাস o y2 বের করতে পেরেছো, তাই না? জি স্যার। তাহলে এখন তুমি যদি এখানে যদি আমি বলি তোমার আমি কোন কোন পয়েন্টের কম্পেয়ার করতে বলেছি, a আর d, তাহলে তোমার এখানে শুরুতে কিন্তু o y1 থাকবে, কারণ যেহেতু আমরা x ধানটাকে স্বাধীন ধরে নিয়েছি। তাহলে শুরুতে হলো o y1 মাইনাস হলো কি o y2, আর নিচেরটা দেখো, নিচেরটা কি আছে, নিচেরটা কিন্তু উল্টো, o x2 মাইনাস কি o x1। এইটার বেলায় কি o y1 মাইনাস o y2, আর এটার বেলায় কি o x2 মাইনাস o x1। এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এজন্য আমরা y1 টাকে আগে বলেছি। তো এবার দেখো তো এখান থেকে, যে এখান থেকে যদি আমরা আসি, তাহলে এই বেলায় তোমাদের এখানে a থেকে d তে o y1 কত? এখানে আমাদের আনসার দাও, আনার ইসলাম বলো o y1 কত? দ্রুত দ্রুত, সময় নেই। 16। হ্যাঁ, ঠিক আছে। আর ও y2 কত বলো? স্যার 15। 15 কেন? ও y2 দেখো তো, আমি যদি বলি a থেকে d তে আসছি, তা d তে আসলে তোমার ধান সর্বোচ্চ হয়ে যায়, গম তখন 0 হয়ে যায়। বুঝতে পেরেছো? আমি যখন d তে আছি তখন ধানটা 3, গম কত? গম কি উপরে না নিচে? গম তো এই বিন্দুতেই 0। তাহলে এখানে জি থাকবে স্যার, কি গম 0 হয়ে যায়। 0 হয়ে যাবে। তাহলে ও y1 যদি 16 হয়, তাহলে ও y2 কত? 0। 0। 0 0 না? বুঝতে পেরেছো? 15 না হয়তো স্যার। এইখানে খেয়াল করো। আচ্ছা, আমি যদি আসি এরকম একটা এইখানে আসি, দাঁড়াও আরেকটা আমি নিউ শেয়ার দিয়ে দেখাই। আমি ধরলাম এই যে এরকম দেয়া আছে, এটাকে আমরা একটু মুছে ফেলি। তোমরা না বুঝলে কিন্তু জানাবা, না হলে কিন্তু আমার কিন্তু কনসেপ্ট আমি বুঝতে পারবো না। যেমন ধরো এই যে এরকম আমাদের দেয়া আছে, নিচে ধরলাম x, ঠিক আছে, আর উপরে ধরলাম আমাদের দেয়া আছে y। ওকে, তাহলে তুমি এই এরকম একটা ইয়ে নিয়েছো। তাহলে এখানে ধরো তোমার দেয়া আছে 16, আর এখানে দেয়া আছে তোমার 3। তাহলে সূত্র কি? সূত্র বলছো তুমি ও y1 মাইনাস কি ও y2 ডিভাইডেড বাই তুমি বলছো যে ও x2 মাইনাস ও x1। ঠিক আছে, সমস্যা আছে এখানে? এবার দেখো, এখন আমি যদি বলি তোমার এখন বিন্দু দেয়া আছে কত, এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই। এখানে তোমার দেয়া আছে বিন্দু দেয়া আছে, একটা দেয়া আছে a, আর একটা দেয়া আছে ধরলাম d। এবার তুমি কোথা থেকে কোথায় আসতে চাও? তুমি এখন a থেকে d তে যেতে চাও, a থেকে d, ঠিক আছে? যদি তুমি a থেকে d তে আসতে চাও, তাহলে তোমার a তে দেখো তো x কত ছিল, a তে দেখো তো তোমার y আর x এর কম্বিনেশন কত, a বিন্দুতে y কত আর x কত? স্যার স্যার y y 16। 16 আর x y 0। 16 x 3। x3 কি করে হয়? আমরা সবসময় বলেছি স্যার, x কর্নারে একটা 0 অবশ্যই 0 হবে, কর্নার হলে একটা অবশ্যই 0 16 হবে। আর 0। 16 y আর 0। 16 হলে x 0। 16 ওকে, সন্দেহ নেই আমাদের কোনো। জি। স্যার। এবার আমরা আসি, এবার দেখো তো d তে x কত? স্যার স্যার x 3 আর y 0। আমাদের সবসময় মনে রাখতে হবে এই ভূমি বা লম্ব অক্ষে একটা আসা অর্থ কি আরেকটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে জি এখানে স্যার, আমাদের x3 হলে y কত? y 0। 0। তাহলে তুমি দেখছো যে a থেকে যদি d তে আসো তাহলে কি হয় দেখো তো, তুমি যদি a থেকে d তে যাও তাহলে কি হয়, y কত থেকে কত হয়ে যায়? আগে কত ছিল? স্যার 16 থেকে আগে 0। ছিল স্যার 16 থেকে 0 হয়ে যায়। এখানে তো বুঝতে সমস্যা নেই। এবার দেখো, জি না স্যার। এবার কারোর বুঝতে জি অবশ্যই স্যার। তাহলে কোশ্চেন করবা, লজ্জা শরমের কোনো ব্যাপার নেই। এবার যদি আমরা আসি a থেকে d তে আসলে, এটা আমরা y এর ক্ষেত্রে দেখলাম, x এর ক্ষেত্রে কি হবে, কত থেকে কত? স্যার x 0 16। 0 থেকে কত? 0 থেকে 3 স্যার। 0 থেকে 3। তাহলে আমরা y এর চেঞ্জ কত পেলাম? 16 থেকে 0। তাহলে y এর চেঞ্জ আমরা কোথায় লিখবো, উপরে না নিচে? পুরো উপরে। তাহলে y এর চেঞ্জ আমরা y পেলাম এর চেঞ্জ উপরে। 16 থেকে ধরলাম 0। তা আমাদের নেগেটিভ সাইন আমরা দিতেও পারি নাও দিতে পারি এখন। তাহলে 16, আর নিচেরটা কত? নিচের স্যার 3 3। কত? 3 3। 3 স্যার 3। 3। তাহলে তো আমরা পেলাম এরকম চেঞ্জ। তাহলে এখন আমরা যদি বলি
যে এখান থেকে তাহলে আমাদের ও এখানে আমরা একটু দেখি ভুল করেছি কিনা, সেটা আমরা পরে আসছি। তাহলে 16 থেকে 3 আমাদের সাইনটা যেহেতু একবারে মাইনাস আসবে, আমরা সেটাই দেখাতে চাই। তাহলে 5 পয়েন্ট সামথিং, তাই তো? 5 পয়েন্ট সামথিং ডিভাইডেড বাই কত? জি স্যার 1। তাহলে x যদি 1 বাড়ে তখন সেক্ষেত্রে আমাদের y এর চেঞ্জ 5 পয়েন্ট সামথিং হয়েছে এখানে আর কি। এই আমরা a থেকে d তে আসলে। তো এখন দেখো তো, আমরা যদি বলি যে এখানে আমরা যদি আসি, তাহলে আমরা এইরকম যদি একটা মান নিয়ে আগে দেখেছিলাম x1 আর x2, তাহলে আমরা যদি বলি যে e আর f এইরকম বিন্দু আমাদের ছিল, তো এখানে ছিল ধরলাম আমাদের 16, এখানে ছিল 13, এখানে ছিল 2, এখানে ছিল 3, তাই তো? না আচ্ছা 2 আর 3 নিলাম, এটা 4 ধরলেও সমস্যা নেই। 1 2 ঠিক আছে, এটা 4 ধরলাম, তাতে আমাদের সমস্যা নেই। তো এখন আমরা বলছি যে দেখো তো e থেকে f এর অপরচুনিটি কস্ট কত? e থেকে f এর অপরচুনিটি কস্ট কত? স্যার ই থেকে এফ এর 2 3 e থেকে f 3 স্যার 3 তাহলে 3 ডিভাইডেড বাই 1। এখন আমাদের জি, তো স্যার। একটা মাইনাস সাইন আসা লাগে, মাইনাস সাইন না আসলে একটু সমস্যা হয়। তো মাইনাস কিভাবে আসবে বলো? তাহলে আমরা যদি সূত্রে বলি 16 থেকে 13, তাহলে 16 থেকে 13 হলে এটা কমে যাচ্ছে, জি স্যার কমে যাচ্ছে না? তাহলে y1 থেকে জি, যখন স্যার। y2 তে আসে, তাহলে এটা আমাদের কমে যায়, কত কমে? 16 কমে গেছিল, তাই না? জি স্যার জি স্যার 16 থেকে 0 করলে কত কমে? -16 -16। আর যদি বলি 16 থেকে 13 কমে গেছে, x1 y1 থেকে y2, তাহলে সেটা কত কমে? -3 -3 আচ্ছা, তাহলে এটা আমাদের x2 হবে না, এটা হবে x1 মাইনাস x2। তাহলে x2 আগে, x1 আগে কত ছিল? 2, এখন হয়েছে কত? 3। তাহলে এটা প্লাস হবে 3 x2 মাইনাস x1 না, x1 মাইনাস x2। এই সরি, x1 হলো কত? ও সরি ঠিক আছে ভুল করিনি। x2 মাইনাস x1, তা হলে আবার মাইনাস হয়ে যাবে। 3 মাইনাস 2 করলে তখন আমাদের হবে হলো প্লাস, তাই তো? এটা হলো e জি থেকে স্যার f, e থেকে f এ আসলে আমাদের কত হচ্ছে? ox2 মাইনাস ox1, এটা হবে হলো +3 +1। তাহলে উপরেরটা আমাদের মাইনাস দিতে হবে আর নিচেরটা আমাদের প্লাস দিতে হবে। তার জন্য আমাদের এইরকম নিলেও সমস্যা নেই। y2 মাইনাস y1, আমি ভুল করেছি। এই y2 মাইনাস, এই আমাদের সূত্রটা এরকম হবে, দেখো সূত্রটা আমার ভুল হয়েছে। এটা হবে oy2 মাইনাস oy1, তাহলে মাইনাস সাইন আসবে। আর ডিভাইডেড বাই কি? ox2 মাইনাস কি? ox1। কেন দেখো তো মাইনাস আসবে? কারণ আমি যদি বলি oy2 কত আছে? 13, আর 13 oy1 কত আছে? 16। তাহলে 13 থেকে 16 বাদ দিলে 16 আমাদের মাইনাস সাইনটা চলে আসবে, -3। তাহলে এই সূত্রে ঠিক আছে, আগেই ঠিক লিখেছিলাম। oy2 মাইনাস y1 আর নিচে হলো ox2 মাইনাস ox1, এটা করলে আমাদের হবে। এখানে কারো সমস্যা থাকলে হাত তোলো, কোশ্চেন করার এখনো সুযোগ আছে। স্যার হ্যাঁ, তাহলে কি স্যার ইয়াকোকে বাড়লে কি স্যার আর এককে কমতে? এটা তো অবশ্যই কমবে। এটা তো আমাদের গ্রাফটাই নেগেটিভ, কারণ আমরা সম্পদ সীমিত। আমরা যদি একটা বাড়াতে চাই, x যদি বাড়াতে চাই, তাহলে y কি হয়ে যাবে? y এর উৎপাদন কি হয়ে যাবে? তোমার ধরো কমে যাবে। এই যে তোমার 1 বিঘা জমি আছে, এই যে 1 বিঘা জমি আছে, এই জমিতে তুমি যদি ধান বেশি উৎপাদন করো, ধরলাম সবটাই ধান, গম কত হয়ে যাবে? 0। গম এবার 0। ধানের জন্য কিছুটা ছেড়ে দিয়েছো, তাহলে গম কি হয়ে যাবে? কমে যাবে। ধানের উৎপাদন 0 থেকে বাড়বে, ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমাদের ঠিক জি নাই। স্যার আমরা এটা এক্সাম্পলেরই দেখলাম, তাহলে আমাদের এটা মনে থাকবে যে oy2 মাইনাস oy1 ox2 মাইনাস ox1। এখন যদি তোমাদের কারোর কোশ্চেন থাকে, এখান থেকে কোশ্চেন করো, নাহলে আমরা আমাদের পরের যে আজকের লেকচারটা যেটা আমরা দিতে চেয়েছিলাম সেখানে চলে যাব। এখানে কোশ্চেন থাকলে বলো। স্যার আগে ছবিতে একটু গেলে ভালো হয়। অবশ্যই ছবিতে যাব এবং এখান থেকে আমি একটা কোশ্চেন করব। আচ্ছা, এখন আমরা আসি। এবার আমি যদি একটা কোশ্চেন করি, বলো তো সি থেকে বি তে যাওয়ার অপরচুনিটি কস্ট কত? স্যার +2 হুম, +2 +2। স্যার উপরে যাচ্ছি যে উপরে যাচ্ছে প্লাস কিভাবে হবে? নিচে 2 থেকে 1 হয়ে গেছে, তো মাইনাস হয়ে গেছে, তো -1 হয়েছে না? আমি যদি বলি তুমি সি থেকে বি তে যাচ্ছ, তাই তো? তাহলে সি থেকে বি তে জি, গেলে স্যার। +2, উপরে হলো আমাদের +2, নিচে কত? 2 থেকে 1, তাহলে -1। -1 জি তাহলে স্যার। মাইনাসে স্যার। প্লাসে করলে আমাদের তো -2 আসে। ডিভাইডেড মানে স্যার
ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তুমি এখান থেকে এদিকে যাও বা এখান থেকে এদিকে আসো, আমাদের কিন্তু অপরচুনিটি কস্ট মোটামুটি সেম আছে। এখন যদি এরকম করা হতো ধানটা আমাদের উপরে চলে গেছে আর গমটা নিচে নেমে গেছে, সেক্ষেত্রে অপরচুনিটি কস্ট কত হয়ে যেত? তখন কিন্তু আমাদের ধানটা ওই অপরচুনিটি কস্ট সেমই থাকতো, শুধু তখন নিচে আসতো কি গম আর উপরে যেত কি ধান। ঠিক আছে, ধান। ওকে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে আর কোনো সমস্যা নেই। এবার দেখো তোমাদের একক কাজ হিসাবে কি কি আছে। আর যদি এখানে কোশ্চেন থাকে হাত তোলো, কোশ্চেন থাকলে হাত তোলো। আমরা কিন্তু সুযোগ ব্যয়ের কিন্তু আমাদের কনসেপ্টটা আমাদের সবসময় লাগে ইকোনমিক্সে, যারা ভবিষ্যতে ইকোনমিক্স পড়তে চাও। আহ, স্যার ফাহাদ হাত তুলেছে, বলো। হ্যাঁ বলো বলো, কোশ্চেন করো। স্যার আগে স্লাইডে গেলে ভালো হয় স্যার। কোথায়? এখানে? ওরে এখানেই স্যার, এখানেই স্যার। ওসিতে এই যে ওসি হুম, স্যার, এই যে ওসিতে এখানে স্যার স্বাধীন চলক আর অধীন চলক কোনটা? এখানে তুমি বলো স্বাধীন চলক কোনটা? স্যার আপনি একটু বলে দেন স্যার, আমি বুঝতে পারি না এটা। না না, স্যার স্বাধীন আমি চলক আরেকজনের কাছে X। জিজ্ঞেস করি। মঈন বলো, মমিন বলো। স্যার স্বাধীন চলক X। স্বাধীন চলক এক্স কেন? কিভাবে বুঝলে যে এখান থেকে স্বাধীন চলক এক্স? কারণ আমরা বলেছি গণিতে আমাদের সব সময় স্বাধীন চলকটা ভূমি অক্ষে দেখানো হয়, আর অধীন চলকটা কোথায় থাকে? লম্ব অক্ষে। তা আমরা লম্বক্ষে। এখান থেকেই বুঝলাম যে উপরে এখানে থাকে। স্বাধীন চলকটা হলো এক্স। আর যখন রেশিও করা হয়, বিশ্বের যত রেশিও আছে, যত অনুপাত আছে, যত ভাগ আছে, সব ভাগে মনে রাখতে হবে স্বাধীন চলকটা নিচে বসে, আর অধীনটা কোথায় বসে? উপরে বসে। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। তাহলে আর কারোর এখানে সমস্যা আছে? আচ্ছা, ফাহাদ তোমার হাত নামাও, হাত দেখা যাচ্ছে এখনো। এরপরে এই তোমাদের আর কারো সমস্যা আছে? তোমরা আর কেউ কোশ্চেন করো না কেন? আমি তো অনেককে দেখি যারা এখানে কোনো রকম কোনো সারা শব্দ নেই, কয়েকজনই শুধু আনসার দিতে থাকে। স্যার OY2 মাইনাস OY1 এটা থাকলে তো স্যার প্লাস হয়, প্লাস চিহ্ন। কেন? OY2 কত আছে দেখো তো, কম না বেশি? OY2 নিচে স্যার না এটা উপরে? কমছে। তাহলে কমের থেকে যদি বেশিটা বাদ দাও তাহলে কি হয়ে যায়? মাইনাস হয় স্যার। আমি যদি বলি 8 মাইনাস 10 কত হয়? 8টা কম আর উপরেরটা বেশি, Y2 মাইনাস স্যার, Y1। আমরা -2 স্যার -2 হবে। তাহলে আমাদের সূত্রটা কনফিউজিং করে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে Y1 মাইনাস Y2 হবে না, Y2 মাইনাস Y1 হবে। তাহলে এটা আমাদের মাইনাস সাইন আসে আর কি। ঠিক আছে, আবার এটা হবে স্যার x2 আমার একটু minus প্রশ্ন y2 ছিল। হ্যাঁ, স্যার প্রশ্নটা হচ্ছে যে O2 মাইনাস O1 তারপর O X O2 না, O2 না, O OY2। Y2। হ্যাঁ স্যার, এটা OY2 মাইনাস OY1, তাহলে স্যার এটা মানে 2টা আগে আসবে কেন? এবারে ভালো কোশ্চেন করেছো, আমি এই কোশ্চেনটাই করতে চেয়েছি। তুমি এবার আরেকজন আনসার দাও। কি আনসার দিচ্ছিল এখানে? হ্যাঁ, আরাফাত আনসার দাও। আরাফাতই কোশ্চেন করেছো নাকি? স্যার আমি ইয়াসিন আরাফাত প্রশ্ন করেছি। মমিন আনসার দাও। স্যার প্রশ্নটা আপনি একটু বলেন, ওর প্রশ্নটা আমি বুঝতে পারিনি। প্রশ্নটা হলো কি যে হয়েছে? আমি কেন বলছি না যে OX1 মাইনাস OX2 বা OY1 মাইনাস OY2, আমি কেন বলছি যে OY2 মাইনাস OY1 বা OX2 মাইনাস OX1? স্যার এই জিনিসটা বলছিলেন ওই যে অ্যাপ থেকে এ থেকে যখন বিতে আসবো তখন আমরা। আমার না, চেঞ্জটা একজন বলতে হয়েছে, বলি। চেঞ্জ হয়েছে না? তা সেই Change। চেঞ্জটা আমাদের আগে নিতে হবে। জি চেঞ্জটা আগে এসছে, চেঞ্জটা তো কত? সেই চেঞ্জটা বের করতে গেলে আমাদের কি করতে হয়? এখান থেকে কতটুক চেঞ্জ হয়েছে তাহলে আমাকে বের করতে হবে। এটা তো মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস হলে কতটুক মাইনাস হয়েছে? OY2 মাইনাস OY1 করলে এটা বের হয়ে যাবে, কারণ আমি তো জি। লেটেস্ট যেটা হয়েছে সেটা থেকে কিন্তু মাইনাসটা দিয়েছি, OY2 মাইনাস OY1। আর এখানে আমাদের কি হয়েছে? OX2 মাইনাস OX1। তাহলে দেখো তো OX1। নিচের মানটা কি পজিটিভ আসে OX2 মাইনাস OX1 করলে? জি স্যার। কেন পজিটিভ আসে? কারণ x2 টা তো বড় থেকে বড়। ছোটটা বাদ দিলে তো স্যার। অটোমেটিক পজিটিভ মান আসে। হ্যাঁ, স্যার পরিবর্তন থেকে যে বিন্দু আসবে স্যার, এর আগের বিন্দু স্যার মাইনাস হবে। না না না, আগের বিন্দু মাইনাস না। তোমার হলো কথা হলো যে স্যার একটা এই, কোশ্চেন আছে, হ্যাঁ বলো। সেটা হচ্ছে আপনি x1 এর পরে x2 দিছেন, কিন্তু এখানে আবার y2 এর পরে y1 দিলেন কেন? y2 তো উপরে থাকার কথা ছিল না? কোথায়? এই তো ঠিকই আছে, এই দেখো এই বিন্দুতে তো এটা x1 আছে, y1 আছে। এটা তো নেগেটিভ কার্ভ।
সে তো তোমার একটা গেলে তো আরেকটা এই বিন্দু বরাবর তো নিম্নমুখী। তোমার, এটা দেখো এখানে x2 আছে y2 আছে, এই যে আছে, হ্যাঁ স্যার জি বুঝছি। স্যার। এটা তো x1 y1 আছে, দেখো এটা তো আসলে ই থেকে এফ এ আসার পরে এটা কমে গেছে, এটা কিন্তু বেড়ে গেছে। সেটা তো তোমার সাইন তো তোমার এই মানে তোমার এই যে y1 আর y2 তো জায়গা মতোই আছে, y1 এর জায়গায় x1 দিয়েছি, y2 এর জায়গায় x2 দিয়েছি। আমি যদি y1 এর জায়গায় x2 লিখতাম তাতে কোনো সমস্যা না, তোমার যদি সূত্র ঠিক থাকতো। ঠিক আছে, আমি জাস্ট 1 হিসাবে আমরা ধরলাম এটা আমাদের ইনিশিয়াল পিরিয়ড, সেজন্য আমরা এটাকে ধরে নিয়েছি আর কি। ওকে, জি স্যার। হ্যাঁ, এখানে আর কারোর কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন থাকলে ফ্রিলি কোশ্চেন করবা, এখানে লজ্জা শরম স্যার পাওয়ার সব কিছু নেই। সময় কি 2 টা কি আগে আসবে, মানে যেমন হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে হ্যাঁ 0 y1 ইয়া y2? যেমন আমি যদি বলি যে এফ থেকে যদি ইতে যেতাম তখন কি হতো, এফ থেকে জি ইতে স্যার। গেলে কি হতো, এফ থেকে যদি ইতে যেতাম তখন কি হতো, স্যার x2 - x1 আমি আছি তো। তখন হতো ও y1 তখন হতো y1 উল্টো হয়ে যেত, উল্টো। এফ থেকে স্যার ইতে গেলে তখন y1 মাইনাস y2। হ্যাঁ হ্যাঁ, তখন উল্টে যেত। অথবা তুমি যদি আগের সূত্রটাই রেখে দিতে তাতেও কিন্তু আমাদের সাইন থাকতো, সাইন কিন্তু নেগেটিভে আসতো। ঠিক আছে, আগের সূত্রটা দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে যে আগের সূত্র দিয়ে আমরা যদি এফ বিন্দুতে ইতে যাই তাহলে আমাদের সাইন ঠিক থাকে কিনা, ওকে, সাইন মাইনাস আসে কিনা। তখন এফ থেকে ইতে যখন যাবা তখন ওই সূত্রেই কিন্তু তখন আমাদের এই নিচেরটা মাইনাস হয়ে যাওয়ার কথা, কারণ নিচেরটা কমে গেছে। তখন আমাদের না, সরি, সূত্র সেম থাকবে না, ও x1 মাইনাস ও x2 হবে, আর তখন হবে ও y1 মাইনাস ও y2। আমাদের চেঞ্জটা আগে লিখতে হবে আর কি, সূত্র চেঞ্জটা আগে লিখলে তখন আমাদের সাইন ঠিক থাকবে। তো এখন দেখো তোমাদের এখান থেকে বেশ কিছু বাড়ির কাজ দেয়া আছে, তোমরা এটা প্র্যাকটিস করতে পারবা। উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে এটা তোমরা নিজের থেকে ব্যাখ্যা করার চেষ্টা করবা। এরপরে আমরা বলছি যে তোমরা দেখো এখানে এই রেখাটা দেয়া আছে, এখান থেকে তোমরা একটা উৎপাদন সম্ভাবনা সূচি তৈরি করবা, যে সূচিটা আমরা আগে এখানে দেখিয়েছিলাম। স্যার আগের স্লাইডটা আরেকবার দেন, স্ক্রিনশট দিয়ে নিতাম একটু। এই যে স্ক্রিনশট দেয়া লাগবে না, তোমাদের এই লেকচার সব দেয়া আছে দেখবা এই ঢাকা সিটি কলেজের ওয়েবসাইটে। তোমরা কি ওয়েবসাইট কেউ ভিজিট করো? জি স্যার। ওই ওয়েবসাইটের মধ্যে যদি কেউ না জানো কিভাবে ভিজিট করতে হয় অন্যদেরকে জানাবা, ওই তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে সবাইকে জানিয়ে দিবা। এই যে এখানে একটা কিন্তু আমরা এই যে সূচি নিয়েছি, দেখেছো, এই যে সূচি, টেবিল বলেছে যেটাকে আমরা, এটা একটা সূচি বলা হয়। তো তুমি এই যে উৎপাদন সম্ভাবনা রেখা দেয়া আছে, এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে তুমি কিভাবে সূচি তৈরি করবা, এই যে এখান থেকে একটা সূচি বানাবা কি করে সেটা তুমি দেখাবা। পরের ক্লাসে এটা কিভাবে সূচিটা আসে সেটা তুমি তৈরি করে আমাদের ওই ইয়েতে দিয়ে দিবা আর কি, মেসেঞ্জার গ্রুপে। এরপরে দেখো এখান থেকে সাধারণ বহু নির্বাচনী কোশ্চেন আছে, এখানে তুমি আনসারটা লিখে আমাদেরকে দিয়ে দিবা যে এটা আনসারটা কি হবে। এরপরে আমরা বলছি যে অভিন্ন তথ্য ভিত্তিক, এটার আনসারও তুমি আমাকে দিয়ে দিবা যে এখান থেকে কি কি আনসার হবে। এই দুটো কোশ্চেন এখানে দেয়া আছে, ক খ গ ঘ, এখানে আমাদের অপশন দেয়া আছে, এই অপশনগুলোর মধ্যে তুমি আমাদের আনসার লিখে যে স্যার এইটার 2 নাম্বার আর 3 নাম্বার কোশ্চেনের আনসার এই, 1 নাম্বারের আনসার এই। এরপরে আসো আমাদের এরপরে আমাদের আর বোধহয় হ্যাঁ, এখানে একটা আমাদের সৃজনশীল কোশ্চেন আছে। তো সৃজনশীল কোশ্চেনের আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আর কি। তো সৃজনশীল কোশ্চেনটা আমরা এখনই আলোচনা করার সময় পাচ্ছি না, তারপরে আমরা দেখি যে তোমাকে যদি বলা হয় যে ফার্স্ট কোশ্চেনটা তুমি কিভাবে আনসার করবে, উৎপাদন সম্ভাবনা রেখা কি, সেক্ষেত্রে কিন্তু তোমাকে জাস্ট জানতে চাওয়া হয়েছে, এখানে কিন্তু তোমার কাছ থেকে অন্য কোনো ব্যাখ্যা চাওয়া হয়নি। শুধু তুমি এটা বইয়ের জ্ঞান থেকেই বলতে পারবে, জাস্ট এক লাইনে একটা আনসার, যে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে, বা 2 লাইনের একটা আনসার, এর বেশি কিছু না। এরপর আমরা বলছি সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন। তাহলে এখানে কিন্তু তোমার দুটো জিনিস আছে, জ্ঞান আর অনুধাবন। তো জ্ঞানটা হলো তুমি হ্যাঁ স্যার আমার রোল নাম্বার স্যার দিতে পারে না, মানে স্যার কেন দিতে পারো না, কেন কত তুমি? স্যার ডাইরেক্ট মেসেজ আছে স্যার। 6333 স্যার। ওটা তুমি ওই জি ইয়েতে স্যার ডাইরেক্ট মেসেজ আসছে। স্যার 6335। ওইটা তোমরা যারা দিতে পারো না তারা ওই মেসেঞ্জারে দিয়ে দিবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা।